তো গত ক্লাসে আমরা ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। যেহেতু আমরা গত ক্লাসের রেকর্ডটা আপনাদের দিতে পারি নাই, তো ওই বিষয়গুলো সহ আমি আরও বেশ কিছু বিষয় আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো কেউ আনমিউট থাকবেন না, আপনাদের কারো যদি আনমিউট থাকে সবাই মিউট করে দিবেন। আচ্ছা, আমাদের পেইড মার্কেটিংয়ের যে বিষয়গুলো সেগুলো ইতিমধ্যে আপনাদেরকে বেশ 2-3টা ক্লাসে দেখানো হয়েছে। গত ক্লাসে আমাদের দিন ইসলাম ভাই গত ক্লাসের আগের ক্লাসে সে হচ্ছে বুস্টিং নিয়ে আলোচনা করেছিল, যে বিষয়টি বাংলাদেশে খুব বেশি পরিচিত, ফেসবুক পোস্ট বুস্টিং করা। আচ্ছা, আপনাদের নয়েজ আসতেছে কার কাছ থেকে, একটু মিউট করে দেবেন প্লিজ, কেউ আনমিউট থাকেন না। আচ্ছা, ফেসবুক পেজ বুস্টিং করা। তো বুস্টিং এর ভিতরে যে অপশনগুলো ছিল ডিটেল টার্গেটিং, আপনাদের মনে আছে কিনা, সেখানে আমরা বয়স, কাদের কাছে পোস্টটা দেখাইতে চাই সে বিষয়গুলো সেট করেছিলাম। তারপরে আমরা কোন এরিয়াতে দেখাইতে চাই সেটা সেট করেছিলাম। তারপর আমরা বিহেভিয়ার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এই বিষয়গুলো হচ্ছে সেট করে ডিটেল টার্গেটিং করে হচ্ছে দিন ইসলাম ভাই আলোচনা করেছিল। পাশাপাশি আমি কিভাবে একটা পেজের ফলোয়ার গ্রো করতে পারবেন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে সেটাও হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম, সেখানেও কিন্তু আমরা বেসিক কিছুটা আলোচনা করেছিলাম। তো আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে আমরা যে অ্যাডস ক্যাম্পেইনগুলো করব সেখানেও ওই বিষয়গুলোই আছে, জাস্ট হচ্ছে এটা একটু ফর্মাল একটা ফরম্যাটের মধ্যে আছে, যে আপনি সুন্দর একটা সাজানো ব্যবস্থার মধ্যে যেন এগুলো পাবেন এবং সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনি পোস্টিং থেকে যখন যাচ্ছেন তখন হচ্ছে সেগুলো সুন্দর মতন করতে পারতেছেন না এবং সেটা প্রফেশনাল না। আপনি অ্যাডভান্স যত বড় বড় কোম্পানির বিজ্ঞাপনই দেখেন না কেন, ফেসবুকে যত লাখ লাখ ডলারের বিজ্ঞাপনই দেখেন না কেন, তারা কিন্তু সবাই এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে কাজগুলো করে। এবং এটা শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী যত বিজ্ঞাপন চলে সবকিছু কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলো হোক বা ছোট প্রতিষ্ঠানগুলো হোক, সবকিছু কিন্তু এই বিজনেস ম্যানেজারের মাধ্যমেই অ্যাডগুলো দিয়ে থাকে। তাহলে এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা আসলে অ্যাডস ক্যাম্পেইনের আসল যে বিষয় সেই বিষয়টাই আমরা শিখতে পারছি। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা শিখতে পারবো। তো বিজনেস ম্যানেজার নিয়ে আমি আরেকটু কথা বলি। এখানে আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজের শুরুতে আছে ফেসবুক বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার একটা ব্রাঞ্চ যদি আমরা মনে করি, এটা হচ্ছে একটা হেড ব্রাঞ্চ বা প্রধান ব্রাঞ্চ, প্রধান শাখা। যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলো শাখা ভিত্তিকভাবে পরিচালিত হয় তাদের একটা প্রধান শাখা থাকে এবং তার অধীনে অনেকগুলো শাখা থাকে। ঠিক একই রকমভাবে ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে বা সেকশন থাকবে, যেটা হচ্ছে প্রধান শাখা। এই বিজনেস ম্যানেজার আপনার একটা আইডিতে একটা থাকবে, একাধিক বিজনেস ম্যানেজার আপনি ক্রিয়েট করতে পারবেন না। তাহলে একটা আইডিতে আপনি হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন এবং সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে থাকবে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের অধীনে থাকবে ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং তার অধীনে থাকবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে একটা বিজনেস ম্যানেজারের অধীনে একাধিক ফেসবুক অ্যাডস ম্যানেজার থাকতে পারে বা একটাও থাকতে পারে, এবং অ্যাডস ম্যানেজার অধীনে হচ্ছে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারবে। আমাদের প্রত্যেকের ফেসবুকের ডিফল্টভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। আমরা যখন পোস্টের নিচে যে বুস্ট লেখা থাকে সেখান থেকে যখন বুস্টিং করি তখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট আলাদা ক্রিয়েট করতে হয় না। আমাদের আইডিতে ডিফল্টভাবে যে অ্যাড অ্যাকাউন্ট থাকে সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই বুস্টের পোস্টটা ফেসবুকে রান হয় বা ক্যাম্পেইনটা রান হয়। কিন্তু আমরা যখন ফেসবুক বিজনেস ম্যানেজারের অধীনে কাজগুলো করব তখন আমরা চাইলে অ্যাড অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট করতে পারবো। একটা আইডির অধীনে একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তবে শুরুর দিকে একাধিক দেয় না। একটা নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সাধারণত একটা, দুইটা বা তিনটা দিয়ে থাকে। কিন্তু আপনি যত বেশি কাজ করতে থাকবেন, যত অ্যাড চালাবেন, যত ডলার আপনি এখান থেকে ব্যয় করবেন, ফেসবুক আপনাকে অ্যাড অ্যাকাউন্ট বাড়ানোর সুযোগ দেবে। বিষয়টা এরকম, ধরেন ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এখন ব্যাংক থেকে শুরুর দিকে নতুন যখন থাকবে তখন কিন্তু তার বেশি ব্রাঞ্চ থাকবে না, অল্প থাকবে। কিন্তু যখন দেখবে যে মানুষের চাহিদা আছে, মানুষ লোন নিতে চায় বা টাকা রাখতে চায়, টাকা নিতে চায়, বিষয়গুলোর চাহিদার উপর ভিত্তি করে সে তখন কি করবে, ব্রাঞ্চ আরও বিভিন্ন জেলায় উপজেলায় বাড়ায় দিবে। একই রকমভাবে ফেসবুক যখন দেখবে যে আপনার এই বিজনেস ম্যানেজারের থেকে ভালো টাকা সে পাচ্ছে তখন আপনাকে সে অ্যাড অ্যাকাউন্ট করতে দিবে, কারণ অ্যাড অ্যাকাউন্ট করলেই তো আপনি অ্যাডটা দিবেন অ্যাড অ্যাকাউন্ট থেকে, তখন ফেসবুক আরও টাকা পাবে, তাহলে আপনাকে দিতে তো সমস্যা নাই, তখন ফেসবুক আপনাকে দিবে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করব, ক্যাম্পেইন করব। আমরা যেটাকে বুস্টিং বলি সোজা বাংলায়, সেটাকে
আমরা অ্যাডভান্স লেভেলে যদি যাই বা প্রফেশনাল লেভেলে যদি যাই, সব কিছু মেনটেন করে যখন কাজগুলো করি তখন সেগুলোকে আমরা ক্যাম্পেইন বলি বা অ্যাডস ক্যাম্পেইন বলি। তখন আর এটা বুস্টিং হিসেবে বলি না। বুস্টিং মানে হচ্ছে এটা প্রচার করা বা বহুল প্রচারিত এরকম একটা ওয়ার্ড বুস্টিং এর মানে। কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের হচ্ছে বিভিন্ন গোলের মাধ্যমে আপনি শুধু বুস্টিং এর কাজ না, আপনি আরো অন্যান্য বিভিন্ন কাজ করবেন। তো অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা করি হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। এবং অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে আরো কিছু বিষয় থাকে, অ্যাড সেট, যেগুলো আমরা অ্যাড রান করার সময় দেখাইতে পারবো আপনাদেরকে। অ্যাড সেট এবং অ্যাড সেটের মধ্যে থাকে হচ্ছে অ্যাড, অর্থাৎ সর্বশেষ যেটা পাবলিশড হয় বা সর্বশেষ যেটা পেজ থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাড। তাহলে একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা যখন ক্যাম্পেইন করতে চাই তখন হচ্ছে তিনটা অংশ থাকে সেখানে। একটা হচ্ছে ক্যাম্পেইন পার্ট, তারপরে থাকে হচ্ছে তিনটা অংশ। ক্যাম্পেইন পার্টের মধ্যে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হয়, তারপরে থাকে অ্যাড সেট। অ্যাড সেটের মধ্যে ডিটেইল টার্গেটিং গুলা করতে হয়, যে কাদের কাছে অ্যাডটা পাঠাবো, আমি কোন বয়সী মানুষের কাছে পাঠাবো, আমার বাজেটটা প্রতিদিন কত হবে, এই বিষয়গুলো হচ্ছে অ্যাড সেটের মধ্যে ফিক্স করতে হয়। এবং তারপরে যখন অ্যাড থাকে সেই অ্যাডের মধ্যে দিতে হয় হচ্ছে মিডিয়া, অর্থাৎ আপনি কোন ভিডিও দিয়ে অ্যাডটা চালাবেন বা কোন ইমেজ দিয়ে অ্যাডটা চালাবেন। আপনি কি নতুন করে তখন পোস্ট করে চালাবেন, নাকি আপনার ফেসবুক পেজে যে পোস্ট করা আছে সেই এক্সিস্টিং পোস্ট করবেন, সেটা থাকে হচ্ছে অ্যাডের মধ্যে। তো এগুলা ঠিক করার পর শেষে দিতে হয় পাবলিশড দিলে এই তিনটা পেজই হচ্ছে পাবলিশড হবে, তখন আপনার অ্যাডটা মানুষ দেখতে পারবে। আশা করি বিজনেস ম্যানেজার কি এবং অ্যাড অ্যাকাউন্ট কি এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। এগুলার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং এগুলার ড্যাশবোর্ড আমরা কাজ যখন করব, কোনটা বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড, কোনটা অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, কোনটা অ্যাডসেটের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডগুলোও ক্লিয়ার থাকতে হবে। না থাকলে আপনি কাজগুলো সুন্দর মতন করতে পারবেন না। তো এখন আমরা চলে যাই আমাদের একটা ব্রাউজারে। আমরা হচ্ছে কি করব, আমরা একটা বিজ্ঞাপন দিব বা আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম, যেহেতু আমার এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখন আর আরেকটা করতে পারবো না, কারণ একটা অ্যাকাউন্ট করার পর আপনাকে আরেকটা অ্যাকাউন্ট করতে দিবে না। তারপরেও আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি সার্চ করে যাবেন আপনার ব্রাউজারে ফেসবুক business.facebook.com/overview এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার ওই অপশনটা পাবেন। আমি এখানে দেখাচ্ছি ফেসবুক, আচ্ছা বিজনেস ডট প্রথমে আচ্ছা দেখেন এই যে এখানে চলে আসছে যে business.facebook.com/overview। এই ইউআরএলটা দিয়ে আপনি যদি এন্টার করেন তাহলে যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আমাকে আরেকটা দিচ্ছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার জন্য আরেকটা সুযোগ দিচ্ছে। তো একাধিক সুযোগ দিতে পারে। তো এখান থেকে আপনার কি দিবেন, বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, আপনার বিজনেসের নামটা এখানে দিতে বলতেছে। সেক্ষেত্রে আপনি আপনার পেজের নামটা দিতে পারেন, অথবা আপনার নাম দিতে পারেন, অথবা আপনি যে কোনো কিছু দিতে পারেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বা ম্যান্ডেটরি কিছু না। তো একটা বিজনেসের নাম এখানে দিবেন, তারপরে ইওর নেম, এখানে হচ্ছে আপনার যে নাম সেটা দিবেন, এবং ইওর বিজনেস ইমেইল, আপনার বিজনেস ইমেইলটা এখানে দিবেন। অনেকের বিজনেস ইমেইল থাকে না, সেক্ষেত্রে আপনি পার্সোনাল ইমেইল দিবেন, কোনো অসুবিধা নাই। দিয়ে যদি সাবমিট করেন, সাথে সাথে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এটা হচ্ছে ক্রস দিয়ে কেটে দিবেন। আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে এবং এটাতে অ্যাড চলতেছে, তো নতুন করে আমি আর করতেছি না। তো ক্রিয়েট করার পরে এটা কেটে দিবেন। আপনার ধরেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে, তারপরে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনি কোথায় থেকে যাবেন, এগুলো আপনার আর লাগবে না, তখন এটা কেটে দিতে পারেন। তখন যাবেন হচ্ছে আপনার আইডিতে যাওয়ার পর সেই মোড থেকে যদি ক্লিক করেন, এইদিকে একটা অপশন পাবেন। আচ্ছা, এই যে উপরে চলে গেছে অ্যাড ম্যানেজার, এটা উপরেও থাকতে পারে অথবা নিচের দিকেও থাকতে পারে। এই অ্যাড ম্যানেজারে হচ্ছে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন। আচ্ছা, তো এইখানে এই শিহাবুদ্দিন নাম যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমরা হচ্ছে সরাসরি এই অ্যাড অ্যাকাউন্টের এখানে চলে আসে। কিন্তু আমি তো আপনাকে ক্যাটাগরি যখন দেখাইছিলাম
তখন কিন্তু আমাদের সরাসরি অ্যাড অ্যাকাউন্ট ছিল না, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছিল, তার অধীনে ছিল হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, তার অধীনে অ্যাড অ্যাকাউন্ট ছিল। তাহলে এখন এখানে সরাসরি কেন এটা আসলো? এটা হচ্ছে আমার আইডিতে ডিফল্টভাবে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, আমি যদি অ্যাড ম্যানেজারে ক্লিক করি আইডি থেকে সরাসরি আমার এই অ্যাড অ্যাকাউন্টটা শো করে। এটা হচ্ছে আমরা যে বলছি যে আইডিতে একটা ডিফল্টভাবে অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটার সার্ভিস এটা। কিন্তু আমি নিজে যেটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা কোথায় পাবো? সেটার জন্য আমরা যে এখানে দেখেন 3 বার যেটা আছে অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করার পর এখানে আছে বিজনেস সেটিং। তো বিজনেস সেটিংয়ে যদি আমি ক্লিক করি তখন আমি হচ্ছে আমার ওই বিজনেস ম্যানেজার, তারপরে অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, সেই সিকোয়েন্সগুলো এখান থেকে পাবো। আচ্ছা, তো এই যে এটা দেখেন ফ্রিল্যান্সার শিহাব, যেটা আমি নাম দিয়েছিলাম, আপনার ওইখানে একটা যে অপশন ছিল যে বিজনেসের নাম দেন, তো বিজনেসের নাম দিয়েছিলাম আমি ফ্রিল্যান্সার শিহাব। তাহলে এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে আমার আছে হচ্ছে এই পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। এই বিজনেস ম্যানেজারের অধীনে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে হচ্ছে আমি অ্যাডটা দিতে পারবো। আচ্ছা, তো এখানে পিপলের মধ্যে যেটা আছে যে এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট, এটার অ্যাক্সেস যদি আপনি কাউকে দিতে চান তাহলে যে পিপল থেকে আপনি হচ্ছে এই অ্যাক্সেসটা দিতে পারবেন। এখানে ইনভাইট পিপল থেকে আপনি যদি ইনভাইট করেন, এখানে আমাদেরকে ইমেল দিয়ে ইনভাইট করতে বলতেছে, অর্থাৎ আপনি যাকে পাঠাবেন তার হচ্ছে ওই আইডিতে, মানে যে আইডিতে পাঠাবেন সেই আইডিতে যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিতে বলতেছে। সেটা যদি এখানে দেন তারপরে নেক্সট করলে তাকে হচ্ছে ইনভাইট পাঠাইতে পারবেন। কিন্তু সাধারণত আমরা ক্লায়েন্টের কাজ যদি না করি তাহলে আমাদের এটা প্রয়োজন হবে না। এটা আমাদের কখন প্রয়োজন হয়? যখন আমরা ক্লায়েন্টের কাজ করি। ধরেন বিদেশি একটা ক্লায়েন্টের কাজ আমি করব, তখন তার কাছ থেকে আমি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিব, তাকে বলবো যে তুমি এখানে যে আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দাও। সে যদি আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেয় তখন তার বিজনেস ম্যানেজারের ভিতরের কাজগুলো আমি করতে পারবো, তখন এখান থেকে তার অ্যাডটা আমি রান করে দিতে পারবো। কিন্তু আমি যখন আমার নিজের কাজ করব তখন তো আর আমার অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়তেছে না। আর আমরা তো শেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের নিজেদের বিজনেসে এই অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার এটার প্রয়োজন পড়বে না। তারপরে পার্টনার হচ্ছে, ধরেন আপনার যে বিজনেসটা নিয়ে আপনি কাজ করতেছেন সেটা পার্টনারশিপে আছে, তাহলে পার্টনারশিপে যদি থাকে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাও কিন্তু একটা অ্যাসেট, বা এটাও কিন্তু আপনার একটা সম্পদ। তো পার্টনারশিপে আছেন, তাহলে তাকে কি এখানে অ্যাক্সেস দিবেন না আপনি? শুধু আপনি একাই থাকবেন? তাহলে তো হইল না। তো আপনি হচ্ছে আপনার পার্টনারকে এখান থেকে অ্যাক্সেস দিয়ে দুইজনে পার্টনারশিপে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা পরিচালনা করতে পারবেন। এটা হচ্ছে পার্টনারশিপ। তারপর আছে পেজে হচ্ছে আমরা যখন কাজগুলা করব আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা পেজগুলা অ্যাড করতে পারবো, অ্যাড করে সেখান থেকে বিজ্ঞাপন দিতে পারবো। কিন্তু আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দেই, যেমন আমরা বাংলাদেশে যে ক্লায়েন্টদের কাজগুলো করি আমরা কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে তাদের পেজের অ্যাক্সেসগুলো অ্যাড করি না, আমরা শুধুমাত্র আমাদের আইডিতে তাদের অ্যাক্সেসগুলো নেই। আমরা অ্যাড দেওয়ার সময় আমাদের আইডি থেকেই সেগুলাকে অ্যাড আমরা দিতে পারি, এখানে তাদের পেজের অ্যাক্সেস আনার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি আপনার নিজের বিজনেসের কাজ যখন করবেন আপনার নিজের পেজটা এখানে আপনি হচ্ছে অ্যাক্সেসটা রাখতে পারেন, তখন এখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন। কিন্তু ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আমরা সেগুলোর অ্যাক্সেস এখানে নিই না, সেগুলো আমরা আমাদের আইডিতে যখন অ্যাক্সেস নেই তখন এই কাজগুলো আমরা করতে পারি। তো পেজের ক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে পেজগুলোর অ্যাক্সেস নিতে পারবেন। তো এখান থেকে আমি রিমুভ করে দিলে এই পেজটা রিমুভ হয়ে যাবে, এখানে রিমুভ আছে। আবার আমি যদি চাই আমি আরও পেজ অ্যাড করব তখন যে অ্যাড অপশন থেকে দিলে আমি অ্যাড করতে পারবো। বিষয়টা ক্লিয়ার আবারও করি, এখানে পেজের অ্যাড করার বিষয় হচ্ছে প্রতিটা বিজনেস ম্যানেজারের অধীনে কিছু অ্যাসেট প্রয়োজন হয়, যে আপনি কাজটা যে করবে সে কিভাবে করবে, কোথায় করবে, এর জন্য একটা একটা করে পেজ এবং একটা অ্যাড অ্যাকাউন্ট এর মধ্যে থাকতে হয়, না থাকলে এটা দিয়ে কাজ করা যায় না। এখন আপনি প্রাইমারি হিসেবে আপনার পেজটা এখানে যখন অ্যাড করাবেন তখন অন্যদের কাজগুলো এখানে অ্যাড না করে আপনি করাইতে পারবেন। কিন্তু এখানে প্রাইমারি হিসেবে যদি আপনার পেজ না থাকে সেক্ষেত্রে দেখা যাবে আপনি অ্যাড দেওয়ার জন্য ওই অপশনটাতে ক্লিক করলে তখন ক্লিক নিবে না, বলবে যে তুমি একটা পেজ অ্যাড করো বা অ্যাসেট অ্যাড করো। এর জন্য আপনার একটা পেজ এখানে প্রাইমারি হিসেবে অ্যাড করে রাখতে পারেন, পরবর্তী আর কোনো পেজ অ্যাড না করলেও সেই পেজগুলোর কাজ করতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে আমরা কাজগুলো করে থাকি। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পর এইখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে বিদায় এটা দেখাচ্ছে, কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে নিচের দিকে অ্যাড লেখা ছিল, অ্যাড, সেই অ্যাড থেকে ক্লিক করে আমরা হচ্ছে এই নামে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, ফ্রিল্যান্সার শিহাব অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্রিয়েট করেছিলাম। তো ওইখানে ক্লিক করলে আপনারা একটা নাম চাইবে যে অ্যাড অ্যাকাউন্টের নাম দিন, এবং সেটা আপনার কনফার্মেশন চাইবে যে বিজনেস
পোর্টফোলিওর নাম হচ্ছে শিহাবুদ্দিন, তার অধীনে ফ্রিল্যান্সার শিহাব অ্যাড অ্যাকাউন্ট এটা ক্রিয়েট হচ্ছে। আপনি কি এটা কনফার্ম করবেন কিনা, পরে টিক মার্ক দিয়ে কনফার্ম করলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর তারপরে যে আমরা যে কানেক্ট অ্যাসেট থেকে আমরা কি করছিলাম, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে অ্যাড করছিলাম। আচ্ছা অ্যাসাইন পিপল থেকে হচ্ছে আমার আইডিটা আমি হচ্ছে অ্যাসাইন করেছিলাম শিহাবুদ্দিন। এইভাবে আপনি অ্যাসাইন করবেন অ্যাসাইন পিপল থেকে, যে এটা যে চালাবে এই অ্যাড অ্যাকাউন্টে সেটা কে চালাবে, যে চালাবে সেই আইডিটা, আপনার যে আইডি আছে ফেসবুক আইডি প্রোফাইল, সেটা হচ্ছে এখানে অ্যাসাইন করে দেবেন। অ্যাসাইন করে দিলে তাহলে হচ্ছে সেটা অ্যাসাইন হবে, সে হচ্ছে ফুল কন্ট্রোল পাবে, কাজটা করতে পারবে। এখন এখানে কন্ট্রোল যদি আপনি আরো মানুষকে দিতে চান এই অ্যাড অ্যাকাউন্টের কন্ট্রোল, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে অ্যাসাইন করে তাকে কন্ট্রোলটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে একাধিক পার্সনকেও একটা অ্যাড অ্যাকাউন্টের কন্ট্রোল দেওয়া যায়। এখন আমি সাপোজ হচ্ছে এটা আপনাদেরকে বলছিলাম যে ক্লায়েন্টের কাজ যখন করব তখন সে আমাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অনেক সময় দিবে না। কেন দিবে না? কারণ একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং একাধিক অ্যাড অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে অ্যাড চলে। তো আমি যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নেই তাহলে কিন্তু সবগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি পেয়ে গেলাম, কিন্তু আমার কাজ তো সবগুলো অ্যাড অ্যাকাউন্টে থাকবে না। আমার তো কাজ একটা অ্যাড অ্যাকাউন্ট থেকেই করা যাবে। একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সেখানে আমি অ্যাড চালাই দেবো। এর জন্য ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস না দিয়ে আপনাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবে। এখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি দেয় তাহলে এইখান থেকে অ্যাসাইন পিপল করে কিন্তু আপনাকে অ্যাক্সেসটা সে দিতে পারবে। তখন আপনি শুধু এই অ্যাড অ্যাকাউন্ট, এই যে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন এবং এখান থেকে আপনি শুধু অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাডটা চালাইতে পারবেন। আর এই ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে আপনি এই অ্যাড অ্যাকাউন্টের কার্ড যেটা থাকবে অ্যাড করা, সেটা চাইলেও আপনি অন্য অ্যাড অ্যাকাউন্টের অ্যাডের জন্য খরচ করতে পারবেন না সেই কার্ড থেকে, এটাও একটা সুবিধা। তাহলে ক্লায়েন্ট একটা অ্যাড অ্যাকাউন্টে তার কার্ড অ্যাড করা থাকবে, সেটা আপনাকে অ্যাক্সেস দিবে, তখন আপনি তার কাজগুলাই শুধু ওই অ্যাড অ্যাকাউন্টে করবেন। আচ্ছা এখন এই সার্ভিসটা আসবে আমাদের, তারপরে আমরা হচ্ছে বিজ্ঞাপন দেব। বিজ্ঞাপন দেওয়ার জন্য কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এটাতে ক্লিক করতে হবে। এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা বিজ্ঞাপন দেওয়ার অপশনটা পাবো। আচ্ছা দেখেন এই যে বিজ্ঞাপন দেওয়ার অপশনটা পাইলাম আমরা। তো এরকম সার্ভিস কিন্তু আমি শুরুতে যখন অ্যাড ম্যানেজারে ক্লিক করে ঢুকলাম তখনও কিন্তু পাইছিলাম, এটাই পাইছিলাম, কিন্তু সেটা কিন্তু ছিল আমার এই অ্যাড অ্যাকাউন্টের, এটা ছিল না। সেটার অ্যাড অ্যাকাউন্ট ছিল আমার কোনটা? সেটা ছিল হচ্ছে এই যে এটা ছিল, এই যে যেটা শিহাবুদ্দিন, এটা ছিল। দেখেন আমি আবার চলে যাচ্ছি ওইটাতে। হ্যাঁ তখন যে এটা ছিল, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আইডিতে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা। এখান থেকেও কিন্তু আমি বিজ্ঞাপন দিতে পারবো, কিন্তু এখান থেকে আমি বিজ্ঞাপনটা কেন দিব না এটা আমি আবারও বলে দিই, এর আগে বলেছিলাম। সেটা হচ্ছে ধরেন এইখান থেকে আমি বিজ্ঞাপন দিলাম, এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে ডিফল্ট ভাবে আমার আইডিতে থাকবে, এটা আমি নিজে ক্রিয়েট করি নাই, এটা হচ্ছে ডিফল্ট ভাবে ফেসবুক আমাকে দিয়ে দিয়েছে। এখন এখান থেকে বিজ্ঞাপন দিচ্ছে। এখন বিজ্ঞাপন দেওয়ার সময় বিভিন্ন কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়। ধরেন আপনি পেমেন্ট বাকি রাখছেন, পেমেন্ট আপনার কাছ থেকে কাটতে পারে নাই, কার্ড থেকে সে পেমেন্টটা নিতে পারে না, আপনার পেমেন্ট বাকি পড়ছে, তখন ফেসবুক কিন্তু আপনাকে অ্যাড চালাইতে দেবে না, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। অথবা বিভিন্ন ইস্যুর কারণে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। এখন অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয় এবং সেটা হচ্ছে আপনার আইডিতে ডিফল্ট যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার ডিসেবল হয় তখন কিন্তু আপনার মেইন জিনিসটা নষ্ট হয়ে গেলে তখন কিন্তু এখানে আর কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজে ক্রিয়েট করছেন এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়, তখন আপনি চাইলে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন, সেগুলো নষ্ট হলে সমস্যা নাই। কিন্তু আপনার মেইন অ্যাড অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে এর অধীনে কিন্তু আপনি আলাদা আলাদা আর করতে পারবেন না, তাহলে এই আইডিটাই আপনার নষ্ট হয়ে যাবে, এই আইডি থেকে আর কাজগুলো করতে পারবেন না। এর জন্য আপনারা চাবেন, চেষ্টা করবেন যাতে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান না করে আমরা অ্যাড অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করবো সেখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজগুলো করি। তো এখানে কিন্তু আমার অ্যাড নাই, কিন্তু আমি যেটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেখানে কিন্তু আমার এখন দুইটা অ্যাড চলতেছে। তো আপনাদেরকে লাইভ একটা প্রজেক্ট দেখাই, যেটা আশা করি কেউ আপনাদেরকে দেখাবে না, ফ্রি কোর্সে তো নাই, পেইড কোর্সেও দেখায় না। তো এখানে দেখেন আপনাদেরকে দুইটা একদম অ্যাক্টিভ অ্যাড যেটা চলতেছে এটা দেখাচ্ছে। তো এখানে যদিও নাম দেওয়া আছে পেজের, যাই হোক আপনারা ওনাদের সাথে আবার যোগাযোগ করেন না, দুটা ক্লায়েন্টের কাজ। একটা হচ্ছে ফলোয়ার ক্যাম্পেইন জান্নাত সেটিয়ার 19/2 তারিখে এটা শুরু হয়েছে, আর একটা হচ্ছে আজকে থেকেই শুরু হয়েছে সেলস ক্যাম্পেইন আর যে ফ্যাশন। হ্যাঁ তো দুইটা ক্যাম্পেইন হচ্ছে রান অ্যাক্টিভ চলতেছে। এখন এগুলো রেজাল্ট একটু আপনাদের সাথে বলি, তাহলে আপনারা খুব ভালো একটা আইডিয়া পাবেন যে আসলে কাজগুলো কিভাবে হয়। তো এখানে হচ্ছে বাজেট, স্ট্র্যাটেজি, এগুলা এখন কথা না বলে আমরা হচ্ছে জাস্ট রেজাল্ট নিয়ে কথা বলি। দেখেন এখানে রেজাল্ট
রেজাল্টের মধ্যে প্রথমে যেটা আসছে সেটা ক্যাম্পেইন আমরা করছি কি সেলস ক্যাম্পেইন, সেটার রেজাল্ট, আর পরে যেটা করছি ফলোয়ার ক্যাম্পেইন, সেটার রেজাল্ট কিন্তু একরকম হবে না। সেলসের ক্যাম্পেইন সেলসের মাধ্যমে আসবে, ফলোয়ারের ক্যাম্পেইন ফলোয়ার রেজাল্ট আসবে। তো ফলোয়ার ক্যাম্পেইন যেটা সেটা হচ্ছে 87টা ফলোয়ার আসছে। হ্যাঁ, 87টা ফলোয়ার আসছে। 87 ফলোয়ার আসার জন্য আমার রিচ হইতে হয়েছে পোস্টটা 1166টা। 1166 মানুষের কাছে গেছে, 87 জন মানুষ ফলোয়ার হয়েছে, আর বাকিরা কি করে নাই, ফলো দেয় নাই। আর ইমপ্রেশন হয়েছে হচ্ছে 1190টা। ইমপ্রেশন এবং রিচের মধ্যে পার্থক্য আছে। ইমপ্রেশন হচ্ছে ধরেন আপনি একজন মানুষ একটা পোস্ট যদি 2বার দেখেন তাহলে ইমপ্রেশন হবে 2, কিন্তু রিচ হবে 1। তাহলে আমরা বলতে পারি যে 190 যে 166-র পরে বাকি যতগুলো আছে এখান থেকেই কেউ 2বার দেখছে, এর জন্য এটা হয়েছে। তো ইমপ্রেশন হচ্ছে যদি ইউনিক ব্যক্তি একাধিকবার দেখে একাধিক ইমপ্রেশন হয়, আর রিচ হচ্ছে ইউনিক পারসন। তাহলে ইউনিক 1166 জনের কাছে পোস্টটা গেছে, সেখান থেকে 87 জন আমার ফলোয়ার হয়েছে। এখন এর জন্য কত টাকা কাটছে সেই বিষয়টা যদি বলি। আচ্ছা, আপনারা শুনতেছেন কিনা, ক্লাসটা আছেন কি সবাই? আচ্ছা, আশা করি। জি ভাইয়া আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তো 1166টা রিচ হয়েছে, 1190টা ইমপ্রেশন হয়েছে, 87টা ফলোয়ার আমি পাইছি। এর জন্য আমার যেটা কাটছে পার ফলো অর লাইক, মানে প্রতিটা ফলোয়ার পাওয়ার জন্য আমার $0.003 কাটছে, $0.003। আর টোটাল অ্যামাউন্ট গেছে আমার $0.22, অর্থাৎ 0.22 মানে আপনি ধরতে পারেন হচ্ছে 22 সেন্ট বলে এটাকে, জিরোর পরে আমরা যেরকম জিরোর পরে পয়সা বলি, ডলারের ক্ষেত্রে হচ্ছে সেন্ট বলে। 22 সেন্ট মানে ধরেন 143 টাকা করে যদি হিসাব করেন, মোটামুটি ধরেন অন অ্যাভারেজ ধরেন 25 টাকা গেছে। হ্যাঁ, 25 টাকা খরচ হয়েছে 87টা ফলোয়ার আনার জন্য। এটা ভালো একটা রেজাল্ট, কারণ আপনার 87টা ফলোয়ার 25 টাকা, এটা অনেক ভালো রেজাল্ট। মোটামুটি বলা যায় যে 100 ফলোয়ারের জন্য আপনার 50-60 টাকা অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে আমার 25 টাকায় আসছে ধরেন 87 ফলোয়ার, তো সেক্ষেত্রে এটা হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট। তারপরে এখানে ইন্টস দেখাচ্ছে যে কবে ইন্টস হবে। আমি এটা কোনো ইন টাইম দেই নাই, আমি দিয়ে দিয়েছি যে তুমি চলতে থাকো, আমার যখন মনে হবে আমি বন্ধ করব তখন আমি বন্ধ করে দেবো, যেটা বন্ধ করে দিলে তখন আর চলবে না। তো এটা হচ্ছে আমি স্টার্টিং ডেট দিয়ে চালাই দিয়েছি, কোনো এন্ডিং ডেট দেই নাই, যে তুমি চলতে থাকো যে পর্যন্ত তোমার মানে আমার বাজেট আছে এবং আমি তোমাকে চালাবো। তো এর জন্য অনগোয়িং, এটা কোনো এন্ড ডেট নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফলোয়ার ক্যাম্পেইন। আর সেলস ক্যাম্পেইন যেটা, সেটা আজকেই শুরু করছে। এটা হচ্ছে 3টা মেসেজ আসছে, মেসেজিং কনভার্সন 3টা মেসেজ আসছে। আমার রিচ হয়েছে 189 জনের কাছে, ইমপ্রেশন হয়েছে 200, আর কস্ট পার রেজাল্ট হচ্ছে 0.008, অর্থাৎ প্রতিটা মেসেজের জন্য 0.008। এবং এইখানে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 0.23, অর্থাৎ 23 সেন্টের 3টা মেসেজ আসছে। এখন বিষয় হচ্ছে এটা তো তাহলে রেজাল্ট খারাপ, যে 3টা মেসেজের জন্য 23 সেন্ট, মানে ধরেন 25-26 টাকা চলে গেল, মাত্র 3টা মেসেজ আসলো, তাহলে খারাপ, তাই না? এরকম। তো সেলস ক্যাম্পেইন যখন করব তখন হচ্ছে মেসেজ কম আসবে, কিন্তু সেলস হওয়ার পসিবিলিটি থাকবে বেশি। কিন্তু আমি এখানে এই টাকাতেই মোটামুটি 20-30টা মেসেজ এটা দিতে পারতাম, কিন্তু তারা শুধুমাত্র মেসেজ করবে, তারা কোনো সেলসে আসবে না, কেনাকাটা করবে না। এই বিষয়টা একদম ফার্স্টের দিন আপনাদেরকে দেখাইছিলাম যে ফেসবুক অডিয়েন্স কিভাবে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে। এখন আমি যদি এখানে মেসেজ চাইতাম শুধু যে তুমি আমাকে মেসেজ দাও, তাহলে সে আমাকে 20-30টা মেসেজ দিয়ে দিত এই টাকার মধ্যে। কিন্তু আমি শুধু মেসেজ দিয়ে কি করব? আমি যদি সেল না করতে পারি, কয়েক হাজার মেসেজে রিপ্লাই করে তো লাভ নাই যদি সেল না হয়, কারণ ফেসবুক ক্যাটাগরি ভাগ করে রাখছে যে কারা কিনবে আর কারা শুধু মেসেজ পাঠাবে। তো আমি এটা সেলস ক্যাম্পেইন করছি, এটা আমি মেসেজ এনগেজমেন্ট দিয়ে মেসেজ ক্যাম্পেইন করি নাই, সেলস দিয়ে হচ্ছে মেসেজ কনভার্সন করছে। তো এরকম রেজাল্ট। হ্যাঁ, এখন এই বিষয়টা রেজাল্ট আরো বাড়বে, যেটা আজকে হচ্ছে ফার্স্ট ক্যাম্পেইন চলতেছে। ফেসবুক 3 দিন লার্নিং মোডে থাকে। আপনারা একটা জিনিস বলে দিই, আপনারা নিজে করেন আর ক্লায়েন্টের কাজ করেন, কখনোই 3-4 দিনের জন্য 5 দিনের জন্য আপনারা কোনো কাজ নেবেন না। অনেকে বলে যে $1 করে আপাতত 3 দিন করে দেন, দেখি রেজাল্ট কেমন আসে, যদি ভালো আসে তখন লম্বা সময়ের জন্য করব, বা $2 করে 3 দিন করে দেন, এরকম অনেকে বলে। কিন্তু কখনোই 3 দিনের কোনো ক্যাম্পেইন করবেন না, কারণ 3 দিনে কোনো রেজাল্ট আপনি পাবেন না। এর কারণ হচ্ছে 3 দিন কি করে ফেসবুক, সে লার্নিং মোডে থাকে। লার্নিং মোডে বলতে এই যে আমি যে তাকে পাঠাইছি 189 জনকে সে দেখাইছে, 189 জন হচ্ছে সে বিভিন্ন জায়গা থেকে দেখাইছে। এই ক্যাম্পেইনটা আমি বিভাগীয় শহরগুলোতে টার্গেট করে করছি, যে যারা বিভাগীয় শহরে থাকে তাদেরকে শুধু দেখাবে।
তো বিভিন্ন বিভাগ থেকে ধরেন ঢাকায় দেখাইছে কিছু মানুষ 199 জনের মধ্যে, চট্টগ্রাম দেখাইছে কিছু মানুষ, রাজশাহী দেখাইছে, সিলেট দেখাইছে, এরকম দেখাইছে। এইভাবে সে 3 দিন বিভিন্ন জায়গায় এলোমেলো ভাবে দেখাইতে থাকবে আমি যে টার্গেটগুলো করছি। 3 দিনে দেখানোর পর সে সিদ্ধান্ত নেবে যে কোন জায়গা থেকে মেসেজ বেশি আসতেছে, সেল বেশি আসতেছে। ধরেন ঢাকার থেকে সেল বেশি আসতেছে, তখন সে বাকি বিভাগগুলোতে বেশি দেখাবে না, তখন সে দেখাবে কোথায়? ঢাকায়, কারণ ঢাকার থেকে রেজাল্ট বেশি আসতেছে। তখন 3 দিন পর সে সিদ্ধান্ত নেবে যে কোন বিভাগের মানুষ বেশি রেসপন্স করতেছে বা কেনাকাটা করতেছে। তারপরে সে যখন দেখবে যে ঢাকায় বা চট্টগ্রামে বেশি সেল হচ্ছে, তখন সে হচ্ছে ঢাকায় বা চট্টগ্রামে বাকি বেশি দেখাবে, কারণ ওইখান থেকে সে রেজাল্ট পাচ্ছে। যেখান থেকে রেজাল্ট পাচ্ছে সেখানে সে দেখাবে যাতে রেজাল্ট ভালো আসে, কিন্তু যেখানে রেজাল্ট পাচ্ছে না সেখানে তো দেখায় লাভ নাই। আপনার একজনকে অ্যাড দেখানো মানে কি? আপনার এই যে এই টাকাটা কেটে নেওয়া, মানে একজনে অ্যাড দেখলো মানে আপনার টাকা কষ্ট হচ্ছে। এখন আপনি যদি যে রেজাল্টটা যে জায়গা থেকে ভালো আসতেছে না সেখানে দেখায় টাকা কাটেন, তাহলে তো আপনার লস। যেখানে ভালো আসতেছে সেখানে দেখালে লাভ আছে। এর জন্য সে যেখানে রেজাল্ট ভালো আসবে সেখানে 3 দিন পর থেকে দেখাইতে থাকবে। এর জন্য 3 দিন লার্নিং মোডে থাকে। এই সময় হচ্ছে ফেসবুক বিভিন্ন জায়গায় দেখাইতে থাকে, তখন রেজাল্টটা ভালো আসে না। কিন্তু আপনি যত লম্বা সময় দিবেন তত সে হচ্ছে স্টেবল হবে। আপনি 3 দিনের জায়গায় 7 দিন দেন, তাহলে 3 দিন পরের 4 দিন সে হচ্ছে সুন্দর মতন দেখাবে। আপনি যদি 15 দিন দেন সে কিন্তু স্টেবল। প্রথম 3 দিন সে রিসার্চ করে একটা অডিয়েন্স পাইছে, 15 দিন যদি দেন পরবর্তী সময়গুলো কিন্তু কোথায় থেকে ভালো রেজাল্ট আসতেছে সেটা তার জন্য বুঝতে সুবিধা হবে। সে তখন সেখান থেকে রেজাল্টগুলো দেখাবে বা রেজাল্টগুলো নিয়ে আসবে। এর জন্য যত লম্বা সময়ের ক্যাম্পেইন করবেন সেটা তত স্টেবল বা ভালো রেজাল্ট আসবে। আপনি যত সময় বেশি দিবেন, এই যে এখানে কস্ট পার রেজাল্ট এটা কমতে থাকবে, মানে একটা রেজাল্টের জন্য আপনার টাকাটা তখন কমতে থাকবে, তখন আপনি কম টাকায় বেশি রেজাল্ট পাবেন। কিন্তু আপনি কম সময়ের জন্য যদি করেন তাহলে দেখা যাবে আপনার কস্ট বেশি যাবে, টাকা কম আসবে, মানে রেজাল্ট কম আসবে। তো এই হচ্ছে বিষয়। তো লাইভ একটা বিষয় দেখাইলাম, এগুলা টার্গেটিং এখন এডিট করে দেখানো যাবে না, যেহেতু ক্যাম্পেইন চলতেছে। এডিট করতে গেলে এটার উপরে মানে রেজাল্টে হচ্ছে প্রভাব পড়বে। তো নতুন করে আবার সে লার্নিং মোডে চলে যাবে। এখন একটা কাজের উপরে আছে, আমি যদি তাকে বাধা দেই সে আবার স্টপ হয়ে আবার নতুন করে লার্নিং মোডে চলে যাবে। তো আমি এগুলো আর এডিট করবো না। এখন একটা নতুন ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ক্যাম্পেইন করার জন্য এখানে আসার পর দিতে হবে ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে আমার এই যে গোলগুলো আসবে। বুস্টিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা এই গোলগুলা দেখছিলেন, এবং আমরা যখন পেজের ভিতর থেকে যে অ্যাডস ক্যাম্পেইন করছিলাম, অ্যাডভার্টাইজ করছিলাম, সেখানেও এই গোলগুলো দেখছিলেন। এখানেও কিন্তু গোল সেম। তো সবগুলা গোল আমরা আজকে কথা বলবো না। আমাদের পেইড মার্কেটিং এর এই বিষয়গুলো আমি যদি সবগুলো কথা বলে ফেলি তাহলে আপনার ধরেন পেইড মার্কেটিং সব শেষ। আর সবগুলো একসাথে বলাও পসিবল না, প্রত্যেকটা গোল আলাদা আলাদা কারণে সেট করা হয়। যেমন এইখানে আমি সেলসের জন্য একটা গোল দিয়েছি, ফলোয়ারের জন্য অন্য আরেকটা গোল দিয়েছি, এখান থেকেই আমি আলাদা গোল সেট করছি। তো আজকে হচ্ছে আমি অ্যাওয়ারনেসটা নিয়ে একটু কথা বলে আজকে শেষ করব। তো অ্যাওয়ারনেসটা যদি আমি সেট করি, দেখেন এইখানে আমাদের দেখাচ্ছে এখানে একটা মাইক চিহ্ন আছে। মাইক চিহ্ন মানে কি? তুমি যখন অ্যাওয়ারনেস করবা, আমরা ম্যানুয়ালি যেরকম মাইকিং করি নতুন একটা শোরুম উদ্বোধন করার আগে, যে আগামী 1 তারিখ থেকে আপনার শহরে আপনার স্বপ্নের প্রতিষ্ঠান এর যাত্রা শুরু হচ্ছে, আপনারা সবাই আসবেন, ডিসকাউন্ট থাকতেছে প্রথম মাস উপলক্ষে বা উদ্বোধন উপলক্ষে ডিসকাউন্ট, মানে এরকম মাইকিং করি। মাইকিং করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে আপনার নতুন একটা শোরুম উদ্বোধন হচ্ছে, এটা মানুষকে জানানো, বা নতুন একটা প্রোডাক্ট আপনার আসছে এটা মানুষকে জানানো, বা আপনি একটা অফার দিয়েছেন এটা মানুষকে জানানো, এটাই কিন্তু কাজ। কিন্তু মাইকিং করার উদ্দেশ্য কিন্তু আপনার সেল না, মানুষকে প্রচার করা। তো অ্যাওয়ারনেস যখন করবেন তখন কিন্তু আপনার সেল হবে না। সে কি বলছে? অ্যাওয়ারনেসটা হচ্ছে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, মানে আপনাকে স্মরণ করবে বা মনে রাখবে এরকম মানুষকে মানে সে দেখাবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে ফেসবুক দেখাবে, এবং এটা গুড ফর, এটা কিসের জন্য ভালো? রিচের জন্য ভালো। আপনি যদি চান যে আপনার পোস্টটা সর্বোচ্চ রিচ করাবেন তাহলে আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ধরেন আপনি নতুন বিজনেস শুরু করছেন, আপনার কোনো পরিচিতি নাই। অনেকেই এসে আমাদেরকে বলে যে ভাই আমি $10 একটা ক্যাম্পেইন করতে চাই, আমি যাতে সেল পাই আপনি একটা বিজ্ঞাপন করে দেন, অথচ তার ব্র্যান্ড সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নাই। এখন তাকে যদি আমি সরাসরি সেলস ক্যাম্পেইন করে দেই, তার বিজনেস নতুন, পেজ নতুন, সেও নতুন, তাকে মানুষ চেনে না, তাহলে নতুন একজনের কাছ থেকে মানুষ কতটা প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? তো আবার অনলাইনের মতো একটা প্ল্যাটফর্মে যেখানে আপনাকে এসে দেখে নাই জীবনে, আপনাকে সে বিশ্বাস করবে কিভাবে? টাকাটা কিভাবে দিবে? এর জন্য প্রথমেই কখনোই সেলস ক্যাম্পেইন করা উচিত না। আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে আগে পরিচিতি করাইতে হবে।
আপনার নিজেকে পরিচিত করাইতে হবে, আপনার ব্র্যান্ডটাকে পরিচিত করাইতে হবে, আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে পরিচিত করাইতে হবে। যখন করবেন, যারা আপনাকে দেখবে তাদেরকে টার্গেট করে পরবর্তী আবার যখন সেলস ক্যাম্পেইন করবেন, তখন তারা দেখবে যে এই পেজটার আগের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি দেখেছিলাম। সে তো অ্যাওয়ারনেস বুঝবে না, সে হচ্ছে আপনার আগের পোস্ট দেখছিল, সেটা সে মনে রাখতে পারবে। তখন যখন তার সামনে একটা প্রোডাক্টের সেলসের বিষয়ে আলোচনা যাবে, তখন সে বিশ্বাস পাবে যে এটা যেহেতু এর আগেও দেখছি, মানে এখান থেকে কেনা যায়, এরকম আর কি। আপনি যত বেশি অ্যাওয়ারনেস করবেন তত আপনার জন্য পরিচিতি বাড়বে, তখন সেলস ক্যাম্পেইনগুলোতে ভালো পাবেন আপনি রেজাল্ট। তো এর জন্য অ্যাওয়ারনেস প্রথমে করে নিতে হয়। তো এটা রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, আপনার ব্র্যান্ডটার অ্যাওয়ারনেস হবে বা সচেতনতা তৈরি হবে, ভিডিও ভিউজ হবে। আপনি যদি কোনো ভিডিও মানুষকে দেখাইতে চান, বেশি ভাইরাল করতে চান, তাহলে অ্যাওয়ারনেস দিয়ে আপনি করলে ভিডিওটা ভিউজ হবে অনেক বেশি, মানুষ আপনার ভিডিওটা দেখবে। তারপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। স্টোর লোকেশন হচ্ছে আপনার কোনো একটা দোকান আছে বা আপনার একটা স্টোর আছে, লোকেশন ওই আশেপাশের এরিয়াকে কেন্দ্র করে যদি আপনি একটা ক্যাম্পেইন করেন, আপনার ওই স্টোরটা পরিচিত হবে। যেমন রেস্টুরেন্টের যে বিজনেসগুলা, এটা যদি আমি বলি, ধরেন আপনার রেস্টুরেন্ট হচ্ছে সাপোজ টাঙ্গাইল শহরে, এখন আপনি দেখাইলেন ময়মনসিংহের একজন মানুষকে ক্যাম্পেইন করে আপনি দেখাইলেন, আপনি তো চাইলে সারা পৃথিবীর মানুষকে দেখাইতে পারেন, সমস্যা তো নাই। ধরেন আপনি রংপুরের একটা মানুষকে দেখাইলেন ক্যাম্পেইন করে, এখন রংপুরের মানুষকে কি আপনি আপনার টাঙ্গাইলের রেস্টুরেন্ট থেকে প্রোডাক্ট পারচেস করতে পাঠাইতে পারবেন, ডেলিভারি করতে পারবেন? এটা কিন্তু পসিবল না। তাহলে কি করতে হবে আপনাকে? টাঙ্গাইল এরিয়ার মধ্যে আপনাকে একটা দেখাইতে হবে। এখন আপনি যদি টাঙ্গাইল ধরেন আশেপাশে 10 কিলোমিটার, টাঙ্গাইল মেইন সেন্ট্রাল পয়েন্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে ক্যাম্পেইনটা দেখান, তাহলে ওই মানুষগুলাকে আপনি অল্প এরিয়া যেহেতু, আপনি কম টাকায় অনেক বেশি অ্যাড দেখাইতে পারবেন। যখন তাদেরকে দেখাবেন, ধরেন সকালে বিকালে একজন মানুষকে আপনি টার্গেট করছেন যে একটা মানুষ প্রতিদিন আমার অ্যাডটা 2 বার দেখবে, এটা কিন্তু আমরা সেট করে দিতে পারি যে একজন মানুষ অ্যাডটা কয়বার দেখবে একদিনে। ধরেন আপনি 2 বার দেখাবেন বা ধরেন আপনি 5বারই দেখাবেন। যেমন আমরা ছোটবেলায় যখন টিভিতে মুভি দেখতাম, গুনতাম যে কোন অ্যাডটা কতবার দেখাচ্ছে, তখন বিভিন্ন প্রোডাক্টের মোট কয়বার দেখায় সিনেমা আসার আগ পর্যন্ত, এটা কিন্তু আমাদের মনে থাকতো যে 23টা অ্যাড দেখায়, 24টা অ্যাড দেখায়, মানে সিনেমার মাঝখানে এরকম। তো এরকম যে একজন মানুষকে ধরেন আপনি টার্গেট করে দিলেন টাঙ্গাইলের ওই এরিয়ার মধ্যে যে আপনার রেস্টুরেন্ট, ওই মানুষটাকে আপনি 5বার দেখাবেন। একজন মানুষ যদি ফেসবুকে ঢুকলে আপনার অ্যাড দেখে দিনে 5বার, সে কি আপনাকে আপনার পরিচিত হইতে বাধ্য হবে না? তার মাথায় যদি খাবার খাওয়ার চিন্তা থাকে, সে কি আপনার রেস্টুরেন্ট বা অন্য রেস্টুরেন্ট চিন্তা করতে পারবে? কখনোই পারবে না, আপনার যদি সেই প্রোডাক্টটা বা সেই সার্ভিসটা থাকে। সেটা শুধু রেস্টুরেন্ট না, যে কোনো কিছুর ক্ষেত্রে। তো এইভাবে যখন দেখাবেন, সে যখন চিন্তা করবে যে আজকে রাতে খাইতে যাব, তার মাথায় প্রথমে আপনার ওই অ্যাড দেওয়া খাবারের ছবি ভাসবে, তখন আপনার কাছে কিন্তু সে আসবে। এইভাবে হচ্ছে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে সেল বাড়াইতে পারি। কিন্তু এটা কিন্তু সরাসরি সেল না, আপনি তাকে দেখাইলেন, আপনার পরিচিতি হইলো, সে আপনার দোকানে আসলো খাওয়ার জন্য, বা আপনার লোকাল একটা স্টোর আছে, দোকান আছে, যেমন সামনে ঈদ, আপনার হচ্ছে শোরুম আছে কাপড়ের, এখন মানুষ কার দোকানে যাবে? আপনি আপনার প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনার ওই এরিয়ার মধ্যে অ্যাড দেখান, সমানে দেখান, সে কিন্তু আরেক দোকানে যাওয়ার আগে আপনার কোনো প্রোডাক্ট যদি তার ভালো লাগে থাকে, সে কিন্তু আপনার দোকানে আগে আসবে কেনার জন্য, যে আমি তাদের অ্যাডে তো এই প্রোডাক্টটা দেখছিলাম, পছন্দ হয়েছে, এই পাঞ্জাবিটা দেখছিলাম, এই 3 পিসটা দেখছিলাম, তাহলে দেখে আসি দোকানে আছে কিনা। সে কিন্তু আরেক দোকানে যে খুঁজবে যে একটু দেখান, পছন্দ করে, এরকম করবেন। আপনারটা পছন্দ আগের থেকে আছে, আইসা যার জিজ্ঞাসা করবে যে আপনার অ্যাডে আমি এই প্রোডাক্টটা দেখছিলাম, সেটা আছে কিনা দেখান, যদি থাকে তাহলে আপনার কাছ থেকে কিনবে। তাহলে এত সুন্দরভাবে প্রচার করা যায়, যাদের স্টোর লোকেশন আছে, মানে লোকেশনে যাদের স্টোর আছে, তাদের বিজনেসটা এত গ্রো করা যায়, যেটা আমরা চিন্তাও করি না আসলে। তো এইরকম ভাবে কাজগুলো করার জন্য আমরা অ্যাওয়ারনেস করে থাকি। তারপর আমরা কি করব? এটা গোলটা দেওয়ার পর কন্টিনিউ করে দেব। আচ্ছা, কন্টিনিউ করার পর আমি বলছিলাম যে আমরা যখন অ্যাডটা দেব, অ্যাডের ভিতরে হচ্ছে 3টা অংশ থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন অংশ, যেখানে আমরা ক্যাম্পেইন নাম দিয়ে আর বাকি কিছু আমাদের এখান থেকে করতে হয় না, আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাই, যেটার নাম হচ্ছে অ্যাড সেট, এবং সর্বশেষ হচ্ছে অ্যাড। আমরা এইখানে শুধু ক্যাম্পেইনের নাম দেই, অ্যাড সেটের ভিতরে আমরা হচ্ছে কাদেরকে অ্যাডটা দেখাবো সেই বিষয়গুলো দেই, এবং নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এটার ভিতরে হচ্ছে আমরা কোন ভিডিওটা বা কোন ইমেজটা দেখাবো সেটা হচ্ছে আমরা দেই। হ্যাঁ, তো এখানে বেশ কিছু আলোচনা আছে, আমি জাস্ট আলোচনাগুলো করি। আর পরের পেজে যে বিষয়গুলো, আমি একটু পরের পেজটাকে আগে দেখাই নাই, যেহেতু আমি বেশি সময় নেব না, সময় কম। পরের পেজে বিষয়টা আছে হচ্ছে কোন পেজ থেকে আমি করতে চাচ্ছি। এটা হচ্ছে গত ক্লাসের যে ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে বুস্টিং এর, দিন ইসলাম ভাই নিয়েছিল,
আপনারা ওই ভিডিওটা দেখবেন, একদম সুন্দরভাবে এই সবগুলা বিষয় আপনারা বুঝতে পারবেন। সেম জিনিস এখানে আছে। তো এখানে কোন পেজ থেকে করব সেই পেজটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে যে সবগুলো পেজ থাকবে, আর যে ফ্যাশন, ফ্রিল্যান্সার, শিহাব, তারপরে হচ্ছে স্টাইল স্পেয়ার, তো সবগুলা যেগুলো পেজ আমার এই আইডিতে আছে সবগুলো এখানে দেখাচ্ছে। কোন পেজ থেকে আমি করব সেটা সিলেক্ট করে দিলেই সেই পেজ থেকে ক্যাম্পেইনটা চলবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। এগুলো আসলে আলোচনা করলে অনেক আলোচনা। এখানে আপনি সেট করে দিতে পারবেন যে আপনার প্রতিটা রেজাল্টের জন্য আপনি সর্বোচ্চ কত টাকা কস্ট করতে চাচ্ছেন। এই কাজগুলো হয় হচ্ছে বিডিং সিস্টেমে, অ্যাডগুলো যে আসে এগুলো হচ্ছে বিডিং সিস্টেমে। বিডিং তো আপনারা বোঝেন, বিড করা বা নিলাম করা। আমাদের ফেসবুকের যে সার্ভিস বা আমাদের যে নিউজ ফিড, সেখানে জায়গা কিন্তু সীমিত। যেমন আমি একটু আমার আইডি থেকে আপনাদেরকে দেখাই, একটু সময় লাগুক, আমরা জিনিসগুলো একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে যাই, তাহলে মনে হয় যে জিনিসগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে, সুন্দর হবে। আচ্ছা, ধরেন এই যে একটা উদ্যোক্তা, মিরসরের উদ্যোক্তা, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা অর্গানিক পোস্ট, তারপরে একটা অর্গানিক পোস্ট। আচ্ছা, তারপরে দেখেন একটা অ্যাড আসছে। আমার কি হইলো, দুইটা অর্গানিক পোস্ট। আমি যখন ঢুকলাম আমার আইডিতে, এটা একটা অর্গানিক পোস্ট, এটা একটা অর্গানিক পোস্ট, তারপরে একটা অ্যাড আসছে। এটা কেমন অ্যাড বুঝলাম, এখানে স্পন্সর্ড লেখা, তার মানে এটা একটা অ্যাড। তারপরে আমি এই একটা অর্গানিক পোস্ট, এই একটা অর্গানিক পোস্ট। আচ্ছা, এগুলো হচ্ছে অর্গানিক পোস্ট। তারপরে এই যে দেখেন একটা অ্যাড আসছে। তার মানে আমার দুইটা বা তিনটা অর্গানিক পোস্টের পরে কি আসতেছে, একটা অ্যাড আসতেছে। এখন এইখানে যে অ্যাডটা আসতেছে, আমার নিউজ ফিডের জায়গা কিন্তু এতটুকু। এখন এই জায়গার মধ্যে কার অ্যাড আসবে, সেটা কি হক লিবাসের অ্যাড আসবে নাকি আপনার অ্যাড আসবে, সেটা কিভাবে আসবে? আপনিও অ্যাড দিচ্ছেন, সেও অ্যাড দিচ্ছে, আরও 100 জন অ্যাড দিচ্ছে, কিন্তু আমার সামনে আপনার অ্যাড আসবে নাকি তার অ্যাড আসবে? আমি এটা নিয়েই ধরেন ইন্টারেস্ট, এই শার্ট প্যান্ট নিয়ে আমি ইন্টারেস্ট। আপনি যে অ্যাড দিয়েছেন সেখানেও আপনি শার্ট আর প্যান্টের বিজ্ঞাপন দিয়েছেন, আরেকজন যে দিয়েছে সেও শার্ট প্যান্টের বিজ্ঞাপন দিয়েছে। এখন সে কিন্তু আমাকে টার্গেট করছে, আপনিও আমাকে টার্গেট করছেন, কারণ আমি এই মেন্স ক্লথিং এর মধ্যে ইন্টারেস্ট। তাহলে 100টা ধরেন শার্টের বিজ্ঞাপন চলতেছে, কিন্তু আমাকে কি 100টা দেখাইলে আমি কি ফেসবুক ইউজ করব? আমি তো ফেসবুক ইউজ করব না, কারণ শুধু বিজ্ঞাপন দেখার জন্য তো আমি ফেসবুকে যাব না। যেমন যদি সিনেমা না চলতো বৃহস্পতিবার শুক্রবার আগের দিনে, আপনাকে শুধু এই অ্যাডগুলা দেখার জন্য টিভির সামনে বসতেন না। আপনার সিনেমা দেখাবে, মাঝখানে আপনাকে 22-23টা করে অ্যাড সে দেখাই দিত। একই রকম ভাবে ফেসবুক আপনাকে অর্গানিক পোস্ট দেখাবে, তার মাঝখানে সে আপনাকে বিজ্ঞাপন দেখাই দিবে। বিজ্ঞাপন দেখবেন না আপনি, কিন্তু সে আপনাকে বাধ্য করবে যে তুমি যেহেতু অর্গানিক পোস্ট দেখতেছো, মজা পাচ্ছ, বা বিভিন্ন ধরনের কি বলে এগুলা, যে আমরা মানে যেগুলো ইন্টারেস্টেড, আমরা যে নিউজ ফিডে পোস্টগুলো দেখি সেই পোস্টগুলো দেখবো, তার মাঝখানে সে আমাকে একটা অ্যাড দেখাই দেবে। এখন এই একটা অ্যাড যে দেখাবে সেটা 100 জন মানুষ দিয়েছে, কার অ্যাডটা দেখাবে? তখন হবে কি, এই অ্যাডগুলোর মধ্যে বিডিং হবে। তারা হচ্ছে এটা খুবই মিলি সেকেন্ডের মধ্যে ফেসবুক অ্যালগরিদমের ওইভাবে হয়ে থাকে, তো বিডিং হবে। বিডিং হয়ে যে বিডে জিতবে, বিডিং মানে তো বুঝেন নিলাম করা, দামাদামি করা, যে আমি দিব এত টাকা আমার অ্যাডটা এখানে দেখাও। আরেকটা আইসা বলবে আমি দেবো এত টাকা আমার অ্যাড দেখাও, আরেকটা আইসা বলবে আমি দেবো এত টাকা আমার অ্যাড দেখাও। তখন তাদের মধ্যে বিড হবে। বিড হওয়ার পরে যার বিডে জয়ী হবে সে এখানে জায়গাটা পাবে, তার একটা মানুষ দেখবে। যে জয়ী হবে না তার একটা এখানে আসবে না। এইভাবে হচ্ছে বিডিং সিস্টেমে আসে। তো বিডিং সিস্টেমে যা আসে, এইখানে আপনি কস্ট পার রেজাল্ট গোল এখানে আপনি দিয়ে দিতে পারবেন যে আমি একটা রেজাল্টের জন্য 10 সেন্ট আমি সর্বোচ্চ দিব। তুমি বিট কইরা 10 সেন্ট পর্যন্ত করতে পারো। 10 সেন্টের উপরে বাবা তুমি বিট কইরো না, আমি 10 সেন্টের উপরে বিডিংয়ে কস্ট দিব না। তখন এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যে আপনি সর্বোচ্চ কত বিট করতে চান। কিন্তু আপনি যদি সেট না করে দেন তাহলে ফেসবুক তার নিজের মতো করে এটা করবে। সেক্ষেত্রে হচ্ছে 10 সেন্ট, সাপোজ আমি বোঝাচ্ছি যে 10 সেন্টের বেশিও যাইতে পারে, 10 সেন্টের কমও যাইতে পারে, ফেসবুক সেটা নিজের মতো করে করবে। কিন্তু আপনি যদি চান যে আমি সর্বোচ্চ একটা রেজাল্টের জন্য এত সেন্ট দিব, সেক্ষেত্রে এখানে আপনারা সেট করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপ, যেটা আমি বললাম যে আপনি একজন মানুষকে কয়বার পোস্টটা দেখাইতে চান, এখান থেকে সেটা আমরা সেট করে দিতে পারবো। তো আছেন আপনারা নাকি? আচ্ছা আচ্ছা, তো আমি এই পেজ, হ্যাঁ এই পেজটা একটু আলোচনা করে শেষ করব, সময় নাই।
তো এখান থেকে আপনি হচ্ছে একজন মানুষকে কয়বার দেখাইতে চান সেটা এখানে সেট করে দিতে পারবেন। যেমন এখানে ক্যাপ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাড, মানে একজন মানুষকে তুমি সর্বোচ্চ কয়বার দেখাইতে চাও, এটা হচ্ছে এখান থেকে দিতে পারবেন। তো বলছে যে 2 টাইমস এভরি 7 ডেজ, মানে একজন মানুষের সামনে 7 দিনে যাতে 2বার যায়। কিন্তু আমি চাচ্ছি যে না বাবা, তোমাকে আমি ধরেন লোকাল এরিয়াতে দেবো, আমার এরিয়া কম, শুধু টাঙ্গাইল শহরে আমার বিজনেস, আমি টাঙ্গাইল শহরে দেখাবো, তাহলে তো ছোট এরিয়াতে আমার দেখাইলে সমস্যা নাই। যে একদিনে তোমাকে আমি 5বার দেখাবো, যাতে সে ফেসবুকে ঢুকলে আমার একটা দেখে। এই যে আমি সেট করলাম যে একদিনে একটা মানুষ 5বার আমার একটা দেখবে, এটা কিন্তু সম্ভব। 5 ইমপ্রেশন, আমি ইমপ্রেশনের বিষয়টা আপনাকে বলছিলাম যখন এই যে লাইভ প্রজেক্টে দেখাইলাম, যে ইমপ্রেশন মানে হচ্ছে ইউনিক পারসন কয়বার দেখলো সেটা হচ্ছে ইমপ্রেশন, আর রিচ হচ্ছে আলাদা আলাদা ইউনিক পারসন। তাহলে 5 ইমপ্রেশন মানে কি, যারা দেখবে একজনেই 5বার দেখবে। তো আমি টাঙ্গাইল 5 কিলোমিটারের মধ্যে যদি আমার দোকানের এটা একজনকে 5বার দেখাই, সে রীতিমতো বিরক্ত হয়ে যাবে, তার মাথা থেকে কিন্তু আমার ওই প্রতিষ্ঠানের অ্যাডটা সরবেই না। তো 5বার দেখানোর দরকার নেই, আপনারা 2বার 3বার দিতে পারেন। তো এটা জাস্ট হচ্ছে আমি একটু করলাম, মজা করলাম, যে 5বার দেখাইলে তার মাথার মধ্যে শুধু আমার অ্যাডটাই থাকবে, কারণ ফেসবুকে ঢুকলে সে দেখতেছে আমার অ্যাড প্রতিদিন 5বার করে। আচ্ছা, এই বিষয়গুলো এখান থেকে আমরা সেট করে দিতে পারি। তো এটা হচ্ছে, তারপরে যে এখান থেকে ডিটেল টার্গেটিং, বাজেট দিতে পারেন, প্রতিদিন কত বাজেট দেব। এই পাশ থেকে দেখাচ্ছে অডিয়েন্স সাইজ, যে আমার এই বাজেটের মধ্যে আমি এই এরিয়ার মধ্যে কতজন অডিয়েন্স পাচ্ছে, এবং তাদের মধ্যে আমার এই বাজেটে কতজন মানুষের কাছে রিচ হচ্ছে। এটা কিন্তু একটা আনুমানিক, এটা হচ্ছে একটা টেন্টেটিভ ডাটা, এটা কিন্তু ফিক্সড না। আপনার এই রেজাল্টটা এর থেকে আরো বাড়বে যদি আপনি ভালো মতো অপটিমাইজ করতে পারেন। এখানে দেখাচ্ছে আপনি যদি প্রতিদিন $5 দেন, সে হচ্ছে মোটামুটি 19,000 থেকে 55,000 মানুষকে দেখাবে, আলাদা আলাদা মানুষকে দেখাবে। কিন্তু আপনার $5 আরো বেশি মানুষও দেখতে পারে, অথবা আর কম মানুষও দেখতে পারে। সেটা নির্ভর করবে আপনার কন্টেন্ট কেমন, নির্ভর করবে আপনার বাজেটটার উপরে, যে আপনার টার্গেটিংটা কেমন, কন্টেন্ট কেমন, এই বিষয়গুলোর উপর নির্ভর করে এটা রেজাল্টটা আরো বেশি বাড়বে অথবা কমতেও পারে। হ্যাঁ, তো আমি এই সেকেন্ড পেজ এবং থার্ড পেজ আজকে আলোচনা করব না, আজকে জাস্ট ফার্স্ট পেজটা আলোচনা করি। আচ্ছা, তো সেকেন্ড পেজ দেখানোর পর আমি হচ্ছে ফার্স্ট পেজে চলে আসলাম। তো ফার্স্ট পেজে আসার পর এখানে একটা ক্যাম্পেইন নাম দেব। ক্যাম্পেইন নামটা যেমন আমি যেটা দেখাইলাম আপনাদেরকে, একটা ক্যাম্পেইন আমার চলতেছে, এইখানে আমি নাম দিয়েছিলাম কি, নাম দিয়েছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নাম দিয়েছিলাম হচ্ছে ফলোয়ার ক্যাম্পেইন, এবং পেজের নাম দিয়েছিলাম। এটা ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা করতেছি। তো আপনার ক্ষেত্রে আপনি যখন করবেন তখন শুধু ডেট দিতে পারেন এবং কোন ক্যাম্পেইন চালাচ্ছেন সেই নামটা দিতে পারেন। কিন্তু আমরা ক্লায়েন্টের ক্যাম্পেইন যখন করি তখন হচ্ছে যাতে আলাদা আলাদা কার ক্যাম্পেইন চলতেছে ওটা বোঝার জন্য আমরা হচ্ছে সেই পেজের নাম দিয়ে নামকরণটা করি। তো এটা আপনি যে কোনো কিছু করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমরা যদি নর্মাল অ্যাড রান করি, আমাদের কাপড়, আমাদের অর্গানিক ফ্রুটস, আমাদের হচ্ছে আরও যে প্রোডাক্টগুলো আছে, সার্ভিসগুলো আছে, সেক্ষেত্রে এটা আমাদের সিলেক্ট করতে হয় না। কিন্তু আমরা যদি এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, ফর্মালি ক্রেডিট অর্থাৎ আর্থিক বিষয়ক বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডস, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, এই টাইপের যেগুলো ফিনান্সিয়াল বিষয় জড়িত, এগুলা যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এখানে আমাদের ক্লাসে বেশ কয়েকজন আমাদের উদ্যোক্তারা ফ্রিল্যান্সার আছেন ফারুক ভাইয়ের ব্যাচে। তো আপনাদেরকে বলি, আপনারা ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। যেমন আমরা রিয়েল এস্টেটের কাজ যদি করি, রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করে দেই রিয়েল এস্টেটের ক্ষেত্রে, বা আর্থিক প্রতিষ্ঠান হইলে ব্যাংক, বিমা, তখন হচ্ছে এটা কিন্তু করতে হবে, না হইলে কিন্তু প্রবলেম হবে। তো এগুলো হচ্ছে আমাদের সিলেক্ট করতে হয়। কারণ কি, কারণ হচ্ছে ফেসবুক আপনার কাছ থেকে এটা যখন সিলেক্ট করবেন, সে হচ্ছে আপনার এই প্রতিষ্ঠান রিলেটেড কিছু তথ্য আপনার কাছ থেকে নিবে, যাতে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ধরনের অকারেন্স না করতে পারেন, এটা কিন্তু সে তখন নিবে। একটা জিনিস আপনারা হয়তো রিলেট করতে পারবেন, আমাদের জুলাই আন্দোলনের সময় তখনকার তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একটা কথা কিন্তু বারবার বলতেছিল, যে ফেসবুককে তারা জবাবদিহি নেবে, যে আন্দোলনের পক্ষের যে পোস্ট সেগুলা কেন তারা রিচ করে দিচ্ছে। কারণ আন্দোলনের যে পোস্টগুলো ছিল সেগুলো রিচ হওয়া মানে হচ্ছে সরকারের বেকায়দা, সরকারের একটা ভাবমূর্তি নষ্ট হওয়া, সরকার বিরোধী পোস্টগুলা রিচ করে দিচ্ছে ফেসবুক। এর জন্য সে কিন্তু চিঠিও পাঠাইছিল ফেসবুকের কাছে, মার্ক জাকারবার্গের কাছে। পরে বেশ কিছু পোস্ট মনে হয় যেগুলা হচ্ছে, মানে তখন তো অনেক বেশি পরিমাণে
ই সোর্স ছিল, ওটাকে কি বলে ভুলে গেলাম, মানে ভুল তথ্য সরে যেটা, রিউমার সরে যেটা। তো রিউমার জাতীয় যে পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো হচ্ছে কিছু ডিলিটও করে দেওয়া হয়েছিল। তো এরকম যে আপনি অপতথ্য বা রিউমার সরাবেন, সেই পোস্টগুলো যদি ফেসবুক রিচ করে দেয় বা আপনি সেই ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি সেগুলো করেন যেগুলো মানুষের জন্য ক্ষতির কারণ, তাহলে তো ফেসবুক আপনাকে সেটা করতে দিবে না। এর জন্য যাতে আর্থিক কোনো লেনদেনের ক্ষেত্রে আপনি কোনো অপরাধ না করতে পারেন, কোনো অপকর্ম না করতে পারেন, প্রতারণা না করতে পারেন, তখন সে আপনার কাছ থেকে কিছু লিগাল ডকুমেন্ট নিয়ে নেবে যখন আপনি এটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট হচ্ছে বাংলাদেশে, এটা আমি বেশ অনেক জায়গায় পেপার পত্রিকাতে বা অনলাইনে শুনছি যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা চাকরি দেওয়ার নাম করে তারা হচ্ছে আবেদন ফর্ম সারে যে চাকরি দেওয়া হবে, তখন আবেদন ফর্ম সারার পরে দেখা যায় যে তাদের আসলে এরকম চাকরি দেওয়ার মতো কিছু নাই, চাকরি দেয়ও না, কিন্তু তারা হচ্ছে চাকরিতে একটা অ্যাপ্লিকেশন ফি তারা নেয় অথবা চাকরি দেওয়ার নাম করে টাকা তারা নেয়, নেওয়ার পরে তারা আর চাকরি দেয় না, তাকে দেখা যায় যে ব্লক করে দেয় এরকম। তো এখন আপনি চাকরি দিবেন বিজ্ঞাপন দিয়ে যদি টাকা নেন মানুষের কাছ থেকে, কিন্তু আপনি যদি চাকরি না দিতে পারেন, আপনার যদি কোনো প্রতিষ্ঠানই না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক সেটা আপনাকে করতে দিবে না। এর জন্য এই এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করতে হবে যে অ্যাড ফর জব অফার বা ইন্টার্নশিপ বা প্রফেশনাল সার্টিফিকেশন, মানে এই ধরনের এমপ্লয়মেন্ট জাতীয়। তারপর হচ্ছে হাউজিং। হাউজিং হচ্ছে রিয়েল এস্টেট যে বিজনেসগুলো, আপনি হচ্ছে বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, জমি কিনবেন বা বিক্রি করবেন, এই টাইপের বা মর্টগেজ লোন, বাড়ি কেনার যে লোন, এই টাইপের যদি বিজ্ঞাপন দেন সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। সোশ্যাল ইস্যু হচ্ছে যেমন পলিটিক্সের যে বিষয়গুলো আছে, নির্বাচনের যে বিষয়গুলো, যেহেতু এগুলো হচ্ছে একটা দেশের সাথে জড়িত, সমাজের সাথে অনেক বেশিভাবে জড়িত, তাই এইগুলো হচ্ছে সেখানে সিলেক্ট করতে হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে। কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের জন্য এগুলোর সাথে কোনোটা সামঞ্জস্য যদি না হয় তাহলে এটা আমাদের সিলেক্ট করার প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে বাইং টাইপ। বাইং টাইপ এখানে আছে অকশন। অকশন মানে হচ্ছে বিট, যেটা বললাম যে অকশন করবে বা বিট করবে। এখন এখান থেকে আপনি অকশনও দিতে পারেন যে বিডিং এর মাধ্যমে হবে, অথবা রিজার্ভেশন দিতে পারেন যে কোনো বিডিং টেডিং হবে না, আমি সেট করে দিলাম যে আমার প্রতিটা গোলের জন্য এত ডলার দিয়ে দিলাম ওইভাবে। তো রিজার্ভেশনটা আমরা দিই না, আমরা সাধারণত অকশনটাই দিই। আচ্ছা, তারপর ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস। এটা আমরা অ্যাওয়ারনেস দিয়েছিলাম, সেই অ্যাওয়ারনেসটাই আসছে। এটা চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা করবো না, আমরা অ্যাওয়ারনেসই দেব। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আমি এই ক্যাম্পেইনে কত স্পেন্ড করতে চাই এটা লিমিট দিয়ে দিতে পারবো, তবে আমরা চাইলে যখন তখন এটা অফ করে দিতে পারবো, তো আমি এটা দিব না। তারপরে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা যদি আমি অন করে দিই তাহলে এটা এআই এর মাধ্যমে হচ্ছে এটা নির্ণয় হবে। এআই হচ্ছে আপনাকে সেট করে দিবে যে আপনার কত বাজেট কখন যাবে, কিন্তু আমরা এটা করবো না, আমরা হচ্ছে ম্যানুয়াল ভাবেই দিব। তারপরে এবি টেস্ট। এবি টেস্ট এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লাগবে। এবি টেস্টটা বলি, ধরেন আপনার সব ক্যাম্পেইন তো ভালো রেজাল্ট করবে না, ধরেন দুইটা ক্যাম্পেইন আপনি একসাথে রান করলেন, দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোন ক্যাম্পেইনটা ভালো করতেছে আর কোন ক্যাম্পেইনটা খারাপ করতেছে এটা কিন্তু 3 দিন পর আপনি বুঝতে পারবেন। তো যেটা খারাপ করতেছে ওটা কিন্তু আপনার অ্যাক্টিভ রাখার প্রয়োজন নাই, কারণ ওটা অ্যাক্টিভ রাখবেন মানে ওটা আপনার ডলার যাবে, রেজাল্ট আসবে না। কিন্তু যেটা ভালো করতেছে ওইটাকে যদি আপনি আরো টাকা বাড়ায় দেন, লম্বা সময় ধরে চালান, আপনার কিন্তু ইনকাম আসবে। তখন আপনি এবি টেস্টের মাধ্যমে কোনটা ভালো করতেছে কোনটা খারাপ করতেছে এই বিষয়গুলো হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করার জন্য এবি টেস্টের মাধ্যমে হচ্ছে কাজটা করা হয়। তো এটা হচ্ছে প্রথম পেজ। তো এগুলো আমরা আপাতত আমাদের লাগে না, আমাদের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাম্পেইন নেমটা দিয়ে আমরা নেক্সট করে দ্বিতীয় পেজে চলে যাই, আর এই বিষয়গুলো আমাদের যেভাবে আছে ডিফল্টভাবে হচ্ছে থাকে। তো আজকে প্রথম পেজ দেখলাম, আজকে আর দেখবো না। নেক্সট হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড সেট এবং অ্যাওয়ারনেস অ্যাড, এই পরবর্তী দুইটা পেজ হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা দেখব। তো এখানে অনেক আলোচনা আছে, এগুলা হচ্ছে ফাংশনাল বিষয়ের থেকে থিওরিটিক্যাল অনেক আলোচনা আছে। তো থিওরিটিক্যাল আলোচনাগুলো আমি আস্তে আস্তে করার চেষ্টা করব। যেমন আপনাদেরকে থিওরিটিক্যাল আজকে কিছুটা আলোচনা করলাম যে অকশনটা কিভাবে কাজ করে, বিডিং এর মাধ্যমে কাজ করে, যে কোন একটা প্রদর্শিত হবে। তো এই বিডিং এর মাধ্যমে যে কাজ করে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অনেকেই বলবে না, কিন্তু এগুলো হচ্ছে জানা থাকলে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ আমি আসলেই শিখছি বা আমি জানি বিষয়গুলো যে কিভাবে কাজগুলো হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমি যতটুকু জানি আপনাদেরকে কিছুটা ফাংশনাল বিষয় সাথে সাথে হচ্ছে থিওরিটিক্যাল যে আলোচনা সেগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত থাকবে, আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছেন।